কথকতা। আমরা এসেছি আপনাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে। আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলি। আজ শোনাব অন্তিম পর্ব। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু জিরিয়ে নিয়ে যখন অভি আর বাবলি ঝুমার হোটেলে এলো, তখন ম্যানেজার বললেন যে ঝুমা খুব জরুরি কাজে নাকি বেরিয়ে গেছে, একটা চিঠি দিয়ে গেছে ওর কাছে। ম্যানেজার অভির হাতে চিঠিটা দিলেন, কিন্তু বাবলি চিঠিটা ছোঁ মেরে অভির হাত থেকে কেড়ে নিয়ে খুলল। অভি অবাক হওয়া মুখে তাকালো আর চোখে বাবলির দিকে। বাবলি চিঠিটা নিজে একবার মনে মনে পড়ল, তারপর জোরে জোরে অভিকে পড়ে শোনালো। মণিপুর হোটেল, অভিদা, এক বিশেষ ব্যক্তিগত কাজে একটু বেরোতে হচ্ছে আমায়। তোমাদের সঙ্গে লকটাকে যাওয়া হবে না। তোমরা লকটাক থেকে ফিরে এলে আশা করি কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। কিছু মনে করো না। হ্যাভ আ নাইস টাইম। ইতি ঝুমা। পুনশ্চ, বাবলি, তোকে আলাদা করে লিখলাম না, আশা করি বুঝবি। অভি ভালো করে চিঠিটার মানে হৃদয়ঙ্গম করার আগেই বাবলি বলল, ছিঁড়ে ফেলব। অভি চমকে উঠল, অন্যমনস্ক ছিল। বলল, যা খুশি। বাবলি বিনা বাক্য ব্যয়ে চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে বলল, চলো, এবার তোমার লকটাক না কোথায়? ঝুমা যখন যাবেই না তখন আর কি করা যাবে? অভি স্বগতোক্তির মতো বলল, চলো। বলেই হোটেলের অন্য পাশের গেট দিয়ে গাড়ি বের করল। অনেকক্ষণ অভি কোনো কথা বলেনি। বাবলি বলল, এমন রামগরুরের ছানা হয়ে থাকবেন বলেই কি আমাকে নেমন্তন্ন করে ডেকে এনেছিলেন? অভি হাসল, তারপর বলল, তোমার এই সম্বোধনের কায়দাটা বেশ। কথার ভাব অনুযায়ী কখনো তুমি, কখনো আপনি, এই গুরুচণ্ডালী ব্যাপারটা আমার পছন্দ নয়। বাবলিও হাসল, বলল, বেশ, এবার থেকে চণ্ডালের ভাষাই ব্যবহৃত হবে। গাড়ি চলছিল হু হু করে। উপত্যকাটার চারিদিকে মাথা উঁচু পাহাড়, মিজো পাহাড়, নাগা পাহাড়। শরতের রোদ লুটিয়ে আছে পাকা ধানের ক্ষেতে। বাতাসে ফসলের গন্ধ, রোদে অভ্রকুচির ঔজ্জ্বল্য, মিষ্টি মিষ্টি ঠান্ডা। অভির পাশে গায়ের পাতলা চাদরটা টেনে টুনে জড়িয়ে বসে বাঁ হাতটা জানলায় রেখে বাবলি অনেক কিছু ভাবতে ভাবতে চলেছে। যে স্বপ্ন কৈশোরে পা দেওয়ার পর থেকে সব মেয়েই দেখে, বাবলির জীবনের সেই স্বপ্ন সত্যি হওয়ার ঝিম ধরা আনন্দে বুঁদ হয়েই বসে আছে। কত মাইল পথ ওরা এসেছে জানে না বাবলি। সারা পথ মাঝে মাঝেই বাবলি আদুরে কাকাতুয়ার মতো কিছু একটা বলে উঠছে। অভি হুম হুম করে জবাব দিয়েছে। স্টিয়ারিংয়ে বসা অবস্থায় রাস্তার দিকে নজর রেখেছে বরাবর। হঠাৎ বাবলি বলল, আমি একটু গাড়ি চালাবো। কি সুন্দর রাস্তা। অভি নিরুত্তাপ গলায় বলল, বেশ তো। বলেই পথের বাঁ দিকে গাড়ি দাঁড় করিয়ে দরজা খুলে বাবলির জায়গায় এলো বাঁ দিকে। বাবলি গিয়ে স্টিয়ারিংয়ে বসল। আসলে অভির মনের মধ্যে তখন অনেক কিছু ভাঙচুর হচ্ছিল। অভি ভাবছিল, প্রত্যেক মানুষের মনই বুঝি ল্যাবরেটরির ক্রুসিবলের মতো। তাতে নানা মনোজ রাসায়নিক প্রক্রিয়া ঘটে, কত কিছু মিশ্র অনুভূতি, তার মধ্যে কত কিছু সত্য প্রমাণিত হয়, কত মিথ্যে অপ্রমাণিত হয়। অভি ভাবছিল, মানুষের মনের মতো দুর্জয় জিনিস পৃথিবীতে বুঝি আর কিছুই নেই। আজ সকালে এয়ারপোর্টে যাবার আগে পর্যন্ত ও জানত, বিশ্বাস করত যে ভালোবাসার প্রকৃতি বুঝি একই রকম। তার চেহারা সরল রেখারই মতো। নিজের মনের এক গোপন কেন্দ্র থেকে অন্য মনের কেন্দ্রে সে রেখা সোজাই বুঝি পৌঁছয়। এ পথে যে এত চড়াই উতরাই বাধা বিপত্তি ও কখনো জানত না। ঝুমাকে তার ভালো লাগতো, সেই ভালো লাগায় কোনো মাত্র খুঁত ছিল না। কিন্তু সে ভালো লাগা একটা ওয়াটার টাইট ভালো লাগাই ছিল। তার মধ্যে ভালোবাসার কোনো রকম আর্দ্রতাই চুঁইয়ে আসেনি। কিন্তু আজ সকাল থেকে বাবলির এই আশ্চর্য ব্যবহার, বিশেষ করে ঝুমার প্রতি এবং কিছুটা অভির প্রতিও, ঝুমা সম্বন্ধে অভিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, বাবলি সম্বন্ধেও। ঝুমাকে ও একজন সুন্দরী, দারুণ স্মার্ট,
চমৎকার কনভারসেশনিস্ট সঙ্গিনী হিসেবেই চেয়েছে, একজন ঘনিষ্ঠ বন্ধুর দারুণ বোন হিসেবে। ঝুমার দিক থেকেও দাদার বন্ধুসুলভ যে ব্যবহার ও পেয়েছে, তাতে একবারের জন্যেও ওর মনে সন্দেহ হয়নি যে ঝুমার মনে তার জন্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো অনুভূতি আছে অথবা থাকতে পারে। কিন্তু ঝুমার বাবলির হাতে এই রকম করে দুঃখ পাওয়া দেখে অভির বারবার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ও যখন স্কুলে পড়ে তখন ও একটা সুন্দর ছটপটে সাদা পায়রাকে ধরেছিল ছাদের আলসে থেকে। তারপর রাতে নিজের শোবার ঘরের মেঝেতে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিল সোহাগ করে। সকালে ঘুম থেকে উঠে দেখে তারই আদরের বেড়ালটা সেই পায়রাটার ছিন্ন ভিন্ন রক্তাক্ত পালক ছাড়া আর কিছুই অবশিষ্ট রাখেনি। অভি না পেরেছে তার সুন্দর ভালো লাগার পায়রাটাকে বাঁচাতে, না পেরেছে তার আদরের বেড়ালটাকে লাঠি পেটা করতে, কিন্তু মনে মনে সে পোষা বেড়ালটার প্রতি এক দারুণ স্তব্ধ অভিমানে নিরুপায় নীরবতার মধ্যে আচ্ছন্ন হয়ে থেকেছে। আজকে বহু বছর পরে অভির মনে সেই ছোটবেলার ভাবনা ভরা নিরুপায় অভিমান আবার যেন বুকময় ফিরে এসেছে। ও কি করবে, ওর কি করা উচিত, অভি কিছুতেই বুঝে উঠতে পারছে না। সামনে লকটাক লেকের জল দেখা যাচ্ছে। বেলা পড়ে এসেছে। শেষ সূর্যের আলো ঝিকমিক করছে জলে। লেকের ওপারে নাগা পাহাড়ের পুঞ্জীভূত অবয়ব এক অতি কায় রোমশ প্রাগৈতিহাসিক প্রাণীর মতো আকাশে মাথা ছোঁয়ানো উঁচু পিঠে রোদ পোয়াচ্ছে যেন। মিজ পাহাড়গুলোকেও দল বাঁধা ডাইনোসরের পিঠ বলে মনে হচ্ছে। অভি ওদিকে চেয়ে অন্যমনস্ক হয়ে গেল আবার। ও ভাবছিল প্রাগৈতিহাসিক যুগের মানুষ হলে জীবনটা অনেক ঝামেলা বিবর্জিত হতো। সারা দিন পশুচর্ম গায়ে জড়িয়ে পাথরের মুগুর হাতে ঘুরে ফিরে সন্ধেবেলায় গুহায় ফিরে একটু কাঁচা মাংস ঝলসে খেয়ে নারী শরীর নামক এক জৈবিক আচারের রসাস্বাদন করে কি সরল সোজা সুখের জীবন কাটাতে পারত। যত দিন গেছে, যত মানুষ সভ্য হয়েছে, তার বুকের মধ্যে বায়বীর সত্তার মন নামক ইনট্যাঞ্জিবল ব্যাপারটা দিনে দিনে ক্রমশই জটিল হয়ে উঠেছে। আজকের দিনের অভির মতো শিক্ষিত মার্জিত মানুষ তার পারিপার্শ্বিকের অনেক কিছু জেনে ফেলেও চাঁদে পদক্ষেপ করেও নিজের থেকে দূরে আরও দূরেই শুধু সরে গেছে। বাইরের পৃথিবীকে আপন করেছে, কাছে টেনেছে, কিন্তু ধীরে ধীরে নিজের বুকের মধ্যের পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হতে হতে খণ্ড খণ্ড বিচ্ছিন্ন যোগাযোগহীন দুস্তর ব্যবধানের বিন্দু বিন্দু দ্বীপের মতো হয়ে উঠেছে অনবধানে। এখন মানুষ লক্ষ যোজন দূরের কথা মুহূর্তে শুনতে পায়, নিজের ইচ্ছায় চাবি টিপে পায় না শুধু নিজের বুকের শব্দ শুনতে, তাকে বুঝতে। হঠাৎ বাবলি বলল, ওই পিলারটা কিসের? স্বপ্নোত্থিতের মতো অভি বলল, এটাই তো নেতাজি মেমোরিয়াল। আইএন ফৌজের সঙ্গে এখানে ব্রিটিশ সেনাদের যুদ্ধ হয়েছিল। সামনে যে ছোট বাড়িটা দেখছো, ওটার মধ্যে নথিপত্র রাখা আছে, চলো দেখবে। বাবলি গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নামল। বাঁ দিকে একটা টিনের চালা ঘর, ডান দিকে পাকা ইমারত। চালাঘরটার মরচে পড়া টিনের ছাদ মেশিন গানের ও স্টেন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে রয়েছে। অভি বলল, দেখেছ, গুলির দাগ এখনও স্পষ্ট। ওরা আইএন মেমোরিয়াল দেখে যখন বেরুলো তখন সন্ধে হব হব। কিছু দূর গাড়ি চালিয়েই ওরা লকটাক লেকের উপরে ছবির মতো সুন্দর বাংলোয় এসে পৌঁছল। উহ, কি দারুণ! বাবলি স্বগতোক্তি করল। অভি বলল, গতবার মেসোমশাই এখানে যে কেন নিয়ে আসেননি জানি না। অভি বলল, কি জানি? বাবলি বলল, অনেকক্ষণ থেকে আপনার মুড অফ দেখছি। আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে না করলে বলবেন না। অভি হাসল, বলল, বাহ, তা কেন? কি যে বলো! বাবলিরও নিজেকে অভিশাপ দিতে ইচ্ছে করছিল। ও যে এই ইম্ফলে এসে কি মুশকিলেই পড়ল তা বলার নয়। অভি বলল, বাংলোটা সত্যিই সুন্দর। এখানে তোমাকে নিয়ে আসবো অনেক দিন থেকে তা ঠিক করে রেখেছিলাম। আজ সত্যিই আসা হলো।
তোমার যে ভালো লেগেছে তাতেই আমি খুশি। বাবলি বলল, জলের মধ্যে মধ্যে ওই যে আলোগুলো জ্বলছে, ওগুলো কিসের আলো? অভি বাংলোর বারান্দায় ফিরে দাঁড়িয়ে লেকের দিকে তাকালো। তখন পাহাড় পেরিয়ে শেষ বেলার ম্লান লালিমা আধো অন্ধকারে বিস্তৃত শীষে রঙা গালচের মতো লকটাক হ্রদের ওপর ছড়িয়ে পড়েছে। ও একটু চুপ করে থেকে বলল, এগুলো দারুণ ব্যাপার। হ্রদের মধ্যে কচুরি পানার মতো একরকমের পানা হয়। সেই পানাগুলো ছোট ছোট ভাসমান দ্বীপের মতো ভেসে বেড়ায় হ্রদের বুকে। এই পানার দ্বীপে পাতার ঘর বাঁধে জেলেরা, মাছ ধরে আফ্রিকান ক্যানোর মতো ছোট ছোট নৌকায়। মাছ জমা করে দ্বীপের ওপর, তার ওপরেই রাঁধে বাড়ে ভেসে ভেসে। ওইখানেই খায় দায়, ক্লান্ত হলে ঘুমোয়। তারপর থেমে বলল, একটু চুপ করে থাকো, একটা অদ্ভুত শব্দ শুনতে পাবে। বাবলি চুপ করে রইল। সত্যিই শুনতে পেল অদ্ভুত একটা গম্ভীর আওয়াজ ভেসে আসছে হ্রদের মধ্যে থেকে, বাংলোর চতুর্দিক থেকে। শব্দটা অনেকটা ডুং ডুং ডিং ডিং মতো, কিন্তু ধাতব শব্দ নয়। শব্দটা ভোঁতা, এবং একটা শব্দ নয়, অনেকগুলো শব্দ সব দিক থেকে ভেসে আসছে। ভোঁতা বলে এবং জলের গা বেয়ে আসছে বলে খুব ভারী বলে মনে হচ্ছে শব্দগুলোকে। আসন্ন সন্ধ্যার অন্ধকারে সেই ডুং ডিং শব্দ বাবলির মনে কি এক অনামা, অজানা, অনিশ্চিত ভয়ের সঞ্চার করল। বাবলি অভির বাহুর কাছে ঘন হয়ে এসে দাঁড়িয়ে ফিস ফিস করে শুধল, এ কিসের শব্দ? অভি হেসে উঠল। অনেক অনেকক্ষণ ধরে হাসল অভি। বাবলি ভাবল অনেকক্ষণের গুমোট কাটল। এই বাংলোর দেওয়ালে দেওয়ালে অভির হাসিটা যেন অনেক লোকের হাসি হয়ে গম গম করে উঠল ঘরময়। অভি বলল, জেলেরা তাদের মাছ ধরা নৌকোর ওপরে বৈঠা দিয়ে আওয়াজ করছে, যাতে মাছেরা দৌড়াদৌড়ি করে। মাছেরা ভয় পেয়ে দৌড়াদৌড়ি করলে তারা সহজে জেলেদের পেতে রাখা জালের মধ্যে গিয়ে পড়বে। বাবলি তখনও আচ্ছন্ন হয়েছিল। অস্ফুটে বলল, কি অদ্ভুত শব্দ! অভি হ্রদের বুকে হাওয়ায় কাঁপা ভৌতিক আলোগুলোর দিকে চেয়ে বলল, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, এমন অদ্ভুত শব্দ কখনো শুনিনি। বাবলি বলল, আমি তোমার মতো দেশ ঘুরিনি, কিন্তু এমন শব্দ আমিও কখনো শুনিনি। শব্দটা ভীষণ ভয়ের, শিরদাঁড়া ঠান্ডা হয়ে যাচ্ছে। অভি বলল, আমার পাশে দাঁড়িয়েও? সেটা আমার পক্ষে ইনসাল্টিং। বাবলি আদুরে গলায় বলল, ডাকবাংলোর বসার ঘরে অন্ধকার নেমে এসেছিল। বাবলি বলল, আলোটা জ্বেলে দাও না, আমার বড় ভয় করছে। অভি আলো জ্বালাতে গেল। কট করে শব্দ হলো সুইচের। বলল, লোডশেডিং। উমা, তবে কি হবে? ভয়ার্ত গলায় বলল বাবলি। বাবলির কথা শেষ হতে না হতেই চৌকিদার একটা বড় কেরোসিনের সেজবাতি নিয়ে ঘরে ঢুকল। তার দু হাতে ধরা বাতির আলোয় দেওয়ালে তার ছায়া পড়েছিল। লোকটার ছায়াটা কদাকার, ভয়াবহ। লোকটাও। আলোটা টেবিলের ওপর নামিয়ে রাখার পরই ঘরের অন্ধকার যেন অনেক বেড়ে গেল। আলোটা চৌকিদারের মুখে পড়ল। এরকম একটা মুখ এর আগে কখনো দেখেনি বাবলি। মুখটা বড় নিষ্ঠুর, কিন্তু নৈর্ব্যক্তিক। তবু মুখটা কিরকম যে তা বাবলি প্রথমে বুঝে উঠতে পারল না, মানে ব্যাখ্যা করতে পারল না। তারপরই বাবলির মনে হলো যেন বুঝতে পেরেছে। লোকটার মুখে এমন একটা ভাব আছে যে মনে হয় লোকটার সঙ্গে কোনো রকম কমিউনিকেশনই সম্ভব নয়। লোকটা এই পানার দ্বীপের মতো একটা দ্বীপ, বিচ্ছিন্ন, তার চারধারে যোগাযোগহীনতার জল। লোকটা কথা বলল অভিকে উদ্দেশ্য করে। কী ভাষায় বলল বাবলি বুঝল না। লোকটার মুখে কথা বলার সময় কোনো রকম অভিব্যক্তি ফুটে উঠল না। অভি জবাবে অজানা ভাষায় কী সব বলল। লোকটা নমস্কার করল না, হাসল না। বাবলির মনে হলো লোকটা ভীষণ দুর্বিনয়ী ভুতুড়ে। হয়তো এইরকম ডুং ডিং আওয়াজ শুনে শুনে হ্রদের জলের ওপর রাতের পর রাত একা একা ভৌতিক আলো জ্বলা দেখে দেখে লোকটাও বোধহয় এরকম অস্বাভাবিক হয়ে গেছে। অভি বলল, তোমার একটু অসুবিধা হবে একে নিয়ে। এই মিজো ছাড়া অন্য কোনো ভাষা জানে না ও।
তোমার যা কিছু দরকার আমায় বলো। হতাশ গলায় বাবলি বলল, বেশ। অভি বলল, চান করবে তো? বাবলি বলল, করতে পারি যদি জল গরম থাকে। জল গরম করে দেবে, লোক তো আছে। তাছাড়া বাবলি বলল, কিন্তু তাকে তো আমি ভাষা বোঝাতে পারবো না। আমাকে তো পারবে। অভি সপ্রতিভভাবে উত্তর দিল। বাবলি উত্তর দিল না, অভির দিকে চেয়ে রইল। অভি ঘরের বাইরে গেল, বোধহয় লোকটাকে ডাকতে। বাবলির একা ঘরে ওই ভুতুড়ে পরিবেশে বসে বড় গা ছমছম করতে লাগলো। বাইরের হ্রদের ওপর সেই আওয়াজগুলো ধীরে ধীরে যেন জোরে হতে লাগলো। নৌকাগুলোর অন্ধকাররত ছায়া অন্ধকার জলের ওপর প্রাগৈতিহাসিক কোনো জলচর জীবের মতো ভেসে বেড়াচ্ছিল। ভাসমান ভুতুড়ে দ্বীপগুলোর মধ্যে মধ্যে কতকগুলো জ্বলে ওঠা নিভে যাওয়া আলোর দিকে তাকিয়ে বাবলির মনে হলো ও যেন শার্লক হোমসের কোনো নবতম অ্যাডভেঞ্চারের পটভূমিতে এসে পৌঁছেছে। অভি আসতে দেরি করছে। বাবলি ওর মনটাকে ওই জলজ ভয়াবহ আবহাওয়া থেকে তুলে এনে সাহসের তোয়ালে দিয়ে মুছে নিল। তারপর খুশি খুশি চোখ তুলে নিজের মনের দিকে চেয়ে আদুরে নীরবতায় শুধল, তোমার চান করা না করা নিয়ে অভির এত মাথা ব্যথা কেন? অভি কি আজ তোমাকে শারীরিকভাবে চায়? কথাটা ভাবতেই বাবলির কানের লতিতে, গালে, বুকের মধ্যে রক্ত যেন দাপাদাপি করে উঠল। বাবলির সমস্ত বাবলি ছলাৎ করে চলকে উঠল মনের গভীর গোপন অন্তঃপুরে। শরীরের শরিক এর আগে কেউ হয়নি বাবলির। ও উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক সম্বন্ধে ওর স্বাভাবিক সংস্কারজাত কিছু মানা ছিল। আসলে এ বিষয় নিয়ে এর আগে ও বিশেষ ভাবেনি। বিয়ের আগে একথা ভাবার অবকাশ যে ঘটবে সে কথাও ভাবেনি। তবে বাবলি আধুনিক শিক্ষায় শিক্ষিতা। বিয়ের আগে শরীরের ভাগীদার কেউ হলেই যে তার চারিত্রিক পতন হলো একথা ও কখনো মানেনি। কারণ চরিত্রের ব্যাখ্যা তার কাছে যা, তার সঙ্গে বাঙালি মধ্যবিত্ত সমাজের চরিত্রের ব্যাখ্যা মেলে না। কারো সঙ্গে স্বেচ্ছায়, স্বাধিকারে ও আনন্দে শরীরের আনন্দ ভাগ করে নিলেই যে নৈতিক অধঃপতন ঘটে তা ভাবলি অনেকানেক আধুনিক শিক্ষায় শিক্ষিতা মেয়ের মতোই মেনে নিতে রাজি নয়। এও ভাবে না বা বলে না যে বিবাহ পূর্ব শারীরিক সংসর্গের মধ্যে কোনো বাহাদুরি বা আধুনিকতা আছে। জীবনে যা সহজ, স্বাভাবিক আন্তরিকতা ও রুচিশীলতার মধ্যে দিয়ে পাওয়া যায় বা দেওয়া যায় তার কিছুমাত্র পেতে বা দিতে কখনো বাবলির দ্বিধা বা দৈন্য ছিল না। অভিকে তার ভালো লেগেছে। শুধু যে ভালো লেগেছে তাই নয়, অভিকে সে স্বামী হিসেবে গ্রহণ করতে চলেছে অতি শিগগিরই। তাই আজ এই আশ্চর্য ভৌতিক পরিবেশে অভি তার পুরুষ সুলভ অবুঝপাড়া যদি বাবলির কাছে কিছু অগ্রিম চায় তাহলে তা না দেওয়াটা অসমীচীন হবে বলে মনে হলো বাবলির। জীবনের সমস্ত ক্ষেত্রেই হুন্ডি কেটে দেনা পাওনা নথিভুক্ত করতে হবে যে এমন কথা নেই। হৃদয়ের ক্ষেত্রে তা কখনোই নয়। এ বাবদে অনেক দাদন দিতে হয় অনেককে, অনেকবার। অনেক অগ্রিম দেও ঋণ ধুলোয় ফেলাও যায়, আবার অনেক জমাও পড়ে প্রাপ্তির ঘরে। সে জমার কোনো ব্যাখ্যা নেই। তার ছোট্ট জীবনে বর্তমানটাকেই বড় দায়ী বলে মনে করে এসেছে বাবলি। বর্তমানকে আঙুরের মতো নিংড়ে বাঁচতে চেয়েছে ও, ভবিষ্যৎ বা অতীতের জন্যে কণামাত্র হিসেব না করেই। সত্যি কথা বলতে কি, অনেক মাস আগে নাগা পাহাড়ের উপরে কোহিমা ডিমাপুরের পথে সেই কাঠুরের ঘরের হঠাৎ রাতে অভি বাবলির কাছে সংশয়হীনতার সঙ্গে প্রমাণ করেছে যে সে শুধু শিক্ষিত পুরুষই নয়, সে অভিজাত। তার মধ্যে আপস্টার্ট হ্যাংলামি একটুও নেই। অন্য মেয়েরা পুরুষের মধ্যে কোন গুণকে সবচেয়ে বড় গুণ বলে মনে করে তা জানে না বাবলি, জানতে চায় না। কিন্তু ওর কাছে যে পুরুষের চরিত্রে ঔদার্য ও সহানুভূতি না থাকে তাকে কোনো মতেই ভালো লাগানো যায় না। সে রাতে অভিকে আহ্বান জানিয়েছিল একজন শীতার্ত, সভ্য, বিব্রত, লজ্জিত সুন্দর পুরুষকে। কিন্তু অভি বোধহয় রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা আদপে পছন্দ করেনি।
সে রাতে অভির চরিত্রের একটা বিশেষ দরজা বাবলির কাছে খুলে গেছিল, যে দরজা ও বহু পুরুষের মধ্যেই দেখবে বলে আশা করেনি। ওর ভাবনায় জাল ছিঁড়ে দিয়ে অভি ঘরে ঢুকল। বলল, জল গরম হচ্ছে, চলো তোমার ঘর দেখবে চলো। বাবলি উঠল, কিন্তু তোমার ঘর কথাটাতে বেশ আশ্চর্য হলো। এখানেও কি অভি আলাদা ঘরে শুতে চায় নাকি? এক ঘরে শোয়ার মধ্যে দোষ কি? পাশাপাশি খাটে শুয়ে গল্পও তো করা যেতে পারে। তাছাড়া এই ভুতুড়ে পরিবেশে, এই নির্জনতার মধ্যে ও একা ঘরে শুতেই পারবে না, ভয়ে মরেই যাবে। কিন্তু এ কথা অভিকে বলবে কি করে? ও যে অভির সঙ্গে একা ঘরে শুতে চায়, সম্পূর্ণ নিরাপত্তার কারণে হলেও এ কথা মেয়ে হয়ে ওর পক্ষে কি করে বলা সম্ভব? ও মনে মনে আশা করেছিল যে এইবারে অন্তত অভি তাকে লজ্জা থেকে বাঁচাবে। আলাদা ঘরে শুয়ে নিজেকে কি চরিত্রবান বলে প্রমাণ করতে চায়। এখনো কি ও মিডল ক্লাস মরালিটি কাটিয়ে উঠতে পারল না? একে এক ধরনের হীনমন্যতা বা বাহাদুরি প্রবণতা ছাড়া আর কিছুই বলা যায় না। ভালো সাজার ও ভালো ছেলে বলে নাম কেনার এই অর্থহীন মূর্খ প্রয়াস। অভির আত্মবিশ্বাস কি এতই কম, যা তারই একান্ত, যাতে তার সহজ অধিকার, তা সে হাত বাড়িয়ে নেবে না কেন? যে সব পুরুষের মুখে শিশুর মতো খাবার তুলে দিতে হয়, তাদের বাবলি প্রাপ্তবয়স্ক বলে মনে করে না। কেড়ে কুড়ে ফেলে ছড়ে খাওয়ার মধ্যে একটা দামাল অগোছালো ভাব আছে, সন্দেহ নেই, কিন্তু সেটাই পুরুষের স্বভাব। পুরুষচিত না হলে ভালো লাগে না। অভির এই দ্বিধার কথা ভেবে অবাক হলো বাবলি। ঘরটা ভালো, সবই ভালো, কিন্তু ভীষণ ভয় করবে বাবলির। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভালো করে ঘরটা বাবলিকে দেখালো অভি। মুখে বলল, পছন্দ? বাবলি উত্তর দিল না। অভি কিছুক্ষণ বাবলির অপ্রতিভ মুখের দিকে চেয়ে হঠাৎ বলল, কি ভয় করবে বুঝি? বাবলি হেসে ফেলল। লজ্জা, আনন্দ, স্বস্তি সব মিলিয়ে দারুণ এক আলোয় আলোকিত হয়ে উঠল বাবলির মুখ। ভারী সুন্দর দেখালো বাবলিকে। বাবলি অভির বাহুতে মাথা ছুঁইয়ে ঘন হয়ে এলো অভির কাছে, হাসল একটু। বুদ্ধিমান অভি সঙ্গে সঙ্গে বুঝতে পারল বাবলি কি বলতে চায়। ও বলল, কোনো ভয় নেই বলেই নিজের বুকে আঙুল ছুঁইয়ে বলল, দারোয়ান পাহারা দেবে? বাবলি হাসল, বলল, শুধুই পাহারা তো? অভি বলল, শুধুই পাহারা। তারপর একটু ভেবে বলল, কিন্তু ভাবছি আমার লোভকে কে পাহারা দেবে? অসভ্য, বাবলি বলল, বলেই মুখ ফিরিয়ে নিল। বাবলি চান করে নিয়েছে গরম জলে। চান করে উঠে একটা লেমন ইয়েলো ভয়েলের শাড়ি পরেছে, সঙ্গে ওই রঙের ছোট হাতার প্লেট মুড়ে সেলাই করা লো কাটের ব্লাউজ। অভি চান করতে গেছে। ও সোফায় বসে আছে। আলোটা হঠাৎ জ্বলে উঠল। খুশি হলো বাবলি। খাট দুটো আলাদা নয়, একেবারে জোড়া লাগানো। সেদিকে অনেকক্ষণ তাকিয়ে রইল বাবলি। তারপরই ওর তলপেটে ভয়, আনন্দ, উত্তেজনা সব মিলিয়ে এক অভূতপূর্ব অনুভূতি হামাগুড়ি দিয়ে বেড়াতে লাগলো। ওর একবার মনে হলো এখানে না এলেই বোধ হয় ভালো হতো, আরেকবার মনে হলো যে ভাগ্যিস এসেছে। অভি পায়জামা পাঞ্জাবি পরে বাথরুম থেকে বেরুলো। বেরিয়েই বলল, ফাইন, এবার তো চাটা দিয়ে যাওয়ার কথা। লোকটা কি করছে বলো তো? আলোও এসে গেছে। বাবলি ঠোঁট উল্টে বলল, আমি কি করে বলবো? অভি বলল, ওই যে পায়ের শব্দ শোনা যাচ্ছে। লোকটা ট্রে শুদ্ধ চায়ের পট নামিয়ে রেখে গেল। নামিয়ে রেখেই একবার চকিতে তাকালো বাবলির দিকে। বাবলির কেমন গা ছমছম করে উঠল। সেই ছমছমানি ঝেড়ে ফেলে ও চা তৈরি করতে লাগলো। অভি বলল, চিনি ক চামচ জানো তো? বাবলি হাসল, বলল, জানি। অভি কপট কৌতূহলের সঙ্গে বলল, তুমি কি সবই জানো আমার সম্বন্ধে? কি আমার পছন্দ, কি অপছন্দ? বাবলি চায়ের পেয়ালা অভির হাতে তুলে দিতে দিতে বলল, সব জানি না, কিছু কিছু জানি। চায়ের পেয়ালা হাতে নিয়ে অভি বলল, রাতে বেশ গরম হবে বলে মনে হচ্ছে। আমি কিন্তু মশারি টাঙিয়ে শুতে পারি না,
আর পাখাও ফুল স্পিডে না চালিয়ে শুতে পারি না। মেঘলা করেছে আকাশে, তাই এত গরম। বাবলি উত্তর দিল না। অভি একবারও জিজ্ঞাসা করলো না যে মশারি না টাঙিয়ে শুলে বা পাখা ফুল স্পিডে চালালে বাবলির কোনো অসুবিধা হবে কিনা, হয় কিনা। অভির বাবলি সম্বন্ধে এই স্বাভাবিক ও প্রাসঙ্গিক ঔৎসুক্যের অভাব বাবলিকে শুধু অবাকই নয়, একটু দুঃখিতও করল। চা খেতে খেতে ও ভেবেছিল যে কোনো দিনও মশারি না টাঙিয়ে শুতে পারেনি। যতই গরম হোক না কেন, ঘরের কোনায় একটি মশাও যদি একেবারের জন্য পিন করে উঠেছে, তাহলেই ওর নিছক টেনশনে ও মশা কামড়াতে পারে এই ভয়েই সারা রাত ঘুম হয় না। পাখা অনে চালালে তো ওর নিঃশ্বাসই বন্ধ হয়ে যায়। তাছাড়া ছোটবেলায় মা মারা যাবার পর থেকে বাবলি চিরদিনই একা ঘরে শুতে অভ্যস্ত। অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির সুবিধা অসুবিধার সঙ্গে মানিয়ে চলা তার কখনো প্রয়োজন হয়নি। জীবনে এই প্রথম এই সন্ধেবেলা ওর হঠাৎ মনে হলো যে লক্ষ লক্ষ কোটি কোটি বিবাহিত মানুষকে স্ত্রী বা স্বামীর কত রকম সুবিধা অসুবিধাই না মানিয়ে নিয়ে চলতে হয়। চায়ের কাপ নামিয়ে রেখে বাবলির হঠাৎই মনে হলো যে বিয়ে ব্যাপারটা বেশ কঠিন। বিয়ে মানেই হানিমুন নয়, গাড়ি চালানো স্বামীর পাশে বসে হু হু হাওয়ায় বেরিয়ে বেড়ানো নয়। এর মধ্যে যে এত সব সহজ অথচ জটিল জোড় মেলানোর ব্যাপার আছে, তা বাবলির জানা ছিল না। মনে মনে ওর কাকিমার প্রতি, ওর পরিচিত বিবাহিতা বান্ধবী ও আত্মীয়দের প্রতি সম্মান বেড়ে গেল। মুহূর্তে ও ভাবল, আশ্চর্য, ওসব কথা কেউ ওকে বলেও নি, ওর কখনো মনেও হয়নি। সামান্য মশারি ও পাখা যে ব্যক্তি স্বাধীনতার পথে এত বড় প্রতিবন্ধক হয়ে উঠতে পারে কি করে, তা ভাবলি ওর সমস্ত মেধা দিয়েও এটা সেটা নানা গল্প করতে লাগলো ওরা দুজনে। চা খাওয়ার পর চৌকিদার চায়ের বাসন নিয়ে গেলে অভি উঠে দরজাটা ভেজিয়ে দিয়ে পেছন থেকে এসে বাবলির গ্রীবায় আলতো করে চুমু খেলো। বাবলি শিউরে উঠল ভালো লাগায়। মনে মনে বলল, পারফেক্ট। ছোটবেলা থেকে যত ইংরেজি ছবি দেখেছে, গ্রেগরি পেক থেকে ওমার শরীফ, তাদের সমস্ত নায়িকাকে, সে লিজ টেলারই হোক আর অ্যাড্রে হেপবার্নই হোক, ঠিক এইভাবেই চুমু খেয়েছে। এমন রোম্যান্টিক পুরুষালী কায়দায় সুন্দর আদরই ও আশা করেছিল অভির থেকে। বড় ভালো লাগলো বাবলির। ও মুখ নামিয়ে নিল ভালো লাগায়। অভি বলল, পাহারাদারটা এখন থেকেই চুরি করতে শুরু করেছে এই সন্ধেবেলাতে। রাত বাড়লে যে কি করবে তা কিন্তু সে নিজেও জানে না। বাবলি মুখ ঘুরিয়ে বলল, তুমি ভীষণ অসভ্য। অভি দরজাটা খুলে দিতে দিতে বলল, তোমার যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা আমাকে বলো। বাবলি জবাব দেয়নি, চুপ করে থেকে ভেবেছে যে ও কোনো দিনও বাড়ির রান্নার ঠাকুরের কাছ থেকে কিছু চেয়ে খায়নি। ও বড় অভিমানিনী। ওর নিজের ইচ্ছার বা অনিচ্ছার কথা কখনো মুখ ফুটে কাউকে বলেনি, বলবেও না কখনো। অভি যদি ওকে বুঝতে না পারে, কি ও চায় আর কি চায় না তা জানতে না পারলে বাবলির সমস্তটুকু বাবলিকে অভি কখনো বুঝবে না, পাবেও না। কাছে থেকে অভি তাহলে চিরদিন দূরে দূরেই থেকে যাবে। যতটুকু অভি পাবে তা বাবলির টুকরো টাকরা। বাবলির বড় ভয় হলো, অভি কি তাকে তেমন করে বুঝতে পারবে? যদি না পারে? ওরা কথা থামালেই বাইরের ডুং ডিং শব্দটা সমস্ত পরিবেশকে আচ্ছন্ন করে ফেলছিল। বাবলি তাই আদুরে গলায় বলল, গল্প করো, তুমি কত কি জানো, কত দেশ ঘুরেছ, গল্প করো না বাবা। অভি বলল, গল্প করতে ভালো লাগছে না। এই সময় এই মুহূর্তটুকু দারুণ ভালো লাগছে। কিন্তু কিন্তু কি? বাবলি শুধল। ঝুমার জন্য মনটা খারাপ লাগছে, বড় ছোট লাগছে নিজেকে। একটু থেমে বলল, তোমার লাগছে না? বাবলি মুখ নামিয়ে নিল। অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, আমি তো ছোটই, তোমার মতো মহৎ তো নই। আমার নতুন করে ছোট লাগার কোনো কারণ নেই। অভি উত্তর দিল না। বাবলি বলল, চুপ করে কেন, কিছু বলো। বাবলির ভিতরটা
শরীরের ভেতর, মনের ভেতর এতক্ষণ মানে চান করে ওঠার পর থেকে এই আসন্ন অভিসারের রাতের জন্য উন্মুখ হয়েছিল। ওর অন্তরে শরীরে যে এত ফুটে ওঠার অপেক্ষমান দারুণ সুগন্ধি সব কুঁড়ি ছিল, ও নিজেও কখনো জানেনি। একটু আগেই বাবলি নিজেকে সম্পূর্ণভাবে জানে বলে বিশ্বাস করত, কিন্তু ও এখন এই মুহূর্তে জানছে যে নিজেকে ও কখনোই সম্পূর্ণভাবে জানেনি, জানতো না, কেউই তা জানে না। জীবন যত এগোয়, যত দিন যায়, পরতে পরতে জানাগুলো খুলতে থাকে খাঁচে খোঁচে, পাড়েতে আঁচলেতে কত বিস্ময়, কত আশ্চর্য সব আবিষ্কার যে লুকিয়ে থাকে আতরের মিষ্টি গন্ধের সঙ্গে, ন্যাপথলিনের উগ্র গন্ধের সঙ্গে, তা বাবলি কখনো জানেনি। হীরের মতো মনের এক কোণে অন্য মনের এক কোণ থেকে আলো পড়লেই যে কত আলো ঝলমলিয়ে ওঠে, তা যতক্ষণ না ওঠে ততক্ষণ জানাও যায় না। বাবলি ভেবেছিল একটু আগে ও অন্য বাবলি ছিল, সম্পূর্ণ অন্য মানুষ, ভালোবাসা ভালো লাগার উত্তেজনায় আকুল কোনো পাপড়ি মেলা ফুলের মতো। অথচ গভীর এই একটা কথায় ওর ভেতরের শরীর মনের গোপন পাপড়িগুলি কার অদৃশ্য অঙ্গুলি হেলনে যেন গুটিয়ে গেল, এমনভাবে গুটিয়ে গেল যে ওর মনে হলো তাদের বোধহয় অনেক দিন আর চেষ্টা করেও খোলা যাবে না। শরীর মনের কুলুপের চাবি হারিয়ে গেছে। বাবলি শাড়ির আঁচলটা ভালো করে বুকের সামনে টেনে নিয়ে বসল, গ্রীবা ঢেকে। অভিকে যে আদর করতে অনুমতি দিয়েছিল তার জন্য মনে মনে ধিক্কার দিল নিজেকে। ইম্ফলে আসার জন্য, ভুল লোককে ভুল করে ভালোবাসার জন্য নিজেকে তিরস্কার করল মনে মনে। হঠাৎ কথা ঘুরিয়ে অভি বলল, তুমি কবিতা ভালোবাসো? মানে? বাবলির নৈর্বক্তিক গলায় শুধল অন্যদিকে মুখ ঘুরিয়ে। কবিতা ভালোবাসো কিনা জিজ্ঞাসা করছি। অভি সহজ গলায় আবার বলল, হঠাৎ কবিতার কথা? আশ্চর্যপতনের কবিতার কথা বলছো? অভি হেসে ফেলল, বলল না, তারপর বলল, রবার্ট ফ্রস্ট আমার প্রিয় কবি। এই মুহূর্তে ফ্রস্টের একটি কবিতা মনে পড়ছে খুব। বাবলি বলল, ফ্রস্ট আমি বিশেষ পড়িনি, তবে জওহরলাল নেহরুর দৌলতে ওর একটি কবিতা প্রায় সকলেই জানেন, তবে কবিতাটির নাম মনে নেই, কিন্তু ওই যে লাইন আছে না, প্রমিস টু কিপ ইত্যাদি। অভি বলল, কবিতাটির নাম স্টপিং বাই উড অন আ স্নোই ইভিনিং, কিন্তু এখন আমার অন্য একটি কবিতার কথা মনে পড়ছে ভীষণ। কি কবিতা? বাবলি শুধল। দ্য রোড নট টেকেন। অভি বলল, কি কবিতাটি শুনি? অভি আবৃত্তি করল। টু রোডস ডিভারেজ ইন আ ইয়েলো উড, অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, and looked down one as far as I could, to where it bent in a undergrowth, when took the other as just as fair, and having perhaps the better claim, because এই অবধি বলতেই বাবলি ঝাঁঝিয়ে উঠল, এমনভাবে এর আগেও অভির সঙ্গে কখনো কথা বলেনি। অভির মনে এত দিন পরে, এত কিছুর পরেও যে ওর সম্বন্ধে এখনও এত দ্বিধা আছে, এ কথা বুঝতে পেরে ও অপমানিত বোধ করল। বলল, এর পরের অংশটা শোনার ধৈর্য আমার নেই। সব কাজের পেছনেই কারণ একটা থাকে। কবির কারণ আর তোমার কারণ নিশ্চয়ই এক নয়, কিন্তু তোমার কাছে তো আমি কারণ শুধুই নি। নিজেকে আমার কারণেই ছোট কেন করছো? ঝুমার কারণে ছোট হয়ে হীন বোধ করে তুমি যদি আনন্দিত হও, সেইটাই আমার কাছে অনেক কারণ। কারণের বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই। অভি হেসে উঠল, বলল, সব কিছুই তুমি বড় তাড়াতাড়ি পার্সোনাল করে ফেলো। কবিতাটার শেষটা শোনো, ভালো লাগবে, শোনো। I shall be telling this with a sigh, somewhere ages and ages hence, two roads diverge in a wood, and I took the one less travelled by, and that has made all difference. বাবলি একটুক্ষণ চুপ করে থেকে বলল, ডিফারেন্সও বুঝলাম, কিন্তু ফর গুড অর ফর ওর্স? সে তো জানা যাবে ভালোই, তার আগে কি জানা যাবে? বাবলি একটু পরে আপন মনে হেসে উঠল।
অভি বলল, হাসছো কেন? আমার একটা কবিতা মনে পড়ল হঠাৎ। কি কবিতা? কার কবিতা? অভি শুধল। বাবলি বলল, বহু দিনের কবিতা, হুডসম্যানের লিভস অফ গ্রাসের সং অফ মাইসেলফের কটা লাইন। কোন লাইন? উৎসুক গলায় অভি শুধল। বাবলি জানালা দিয়ে বাইরের অন্ধকার তারা ভরা রাতের আকাশের চেয়ে ভারী বেসাহেবি গলায় আবৃত্তি করল লাইন কটি। There was never any more inspection than there is now, nor any more youth or age than there is now, and will never be any more perfection than there is now, not any more heaven or hell than there is now. লাইন কটি আবৃত্তি করতে করতে নিজের গলার আবেগ ও গভীরতায় বাবলি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিল। আবৃত্তির মধ্যে মধ্যেই ওর মনে হলো ও জীবনে একটা বিশেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওর হঠাৎই মনে হলো আসলে হার কেউ কারো কাছে হারে না, কাউকে হারায়ও না। হার যেটা আসল হার, সেটা নিজের কাছেরই হার। বাবলি ভগবান নামক অদৃষ্ট নিরাকার কোনো বিশেষ ক্ষমতাবান পুরুষ অথবা নারীর উদ্দেশ্যে, যার অস্তিত্ব তার তেমন বিশ্বাস অথবা অবিশ্বাস কিছুই ছিল না, কৃতজ্ঞতা জানালো এই কারণে যে সে নিজের কাছে কখনো হারেনি, নিজের বুকের মধ্যে হার স্বীকার করে সে কখনো করেনি, এ মুহূর্তেও করবে না। ওর মনের ভাবনাটা দানা বাঁধতে না বাঁধতে অভি বলে উঠল, হুইটম্যান আমার খুব প্রিয় কবি। What will be well, for what is well. To take interest is well, and not to take interest shall be well. মাঝপথে অভিকে থামিয়ে দিয়ে বাবলি বলল, বাহ, চমৎকার! কোন কবিতা এটা? অভি অবাক হয়ে বলল, কেন? লিভস অফ গ্রাসেই আছে, টু থিঙ্ক অফ টাইম। বাবলি সহজ হলো এতক্ষণে, নিজের মনের গুমট কাটিয়ে উঠে হাসল, বলল, তুমি বুঝি দেশি কবিদের কবিতা একেবারেই পড়ো না? অভি কথাটার খোঁচা এড়িয়ে গিয়ে বলল, পড়তে কোনো আপত্তি নেই, তবে ইংরেজি কবিতাই বেশি পড়েছি। এটা দোষ বলে তেমন মানতে রাজি নই, গুণ বলেও দাবি করি না। বাবলি উত্তর দিল না কোনো। ওর কেবলই মনে হচ্ছিল যে গতবার ইম্ফলে এসে এবং ইম্ফল ডিমাপুর যাওয়া অবধি সমস্তক্ষণ বাবলি ওদের দুজনের আকাশে সূর্যর মতো দেদীপ্যমান ছিল। আপার হ্যান্ড ওরই ছিল। অভিকে তখন একজন ভালো কিন্তু বোকা বোকা হীনমন্যতায় ভোগা ছেলে বলে মনে হয়েছিল, কিন্তু তারপর ওর বিষয়ে সব কিছু জেনে অভির সঙ্গে মিশে তাকে নিজের হৃদয় প্রায় কিছুমাত্র বাকি না রেখেই সমর্পণ করে। এবং ইম্ফলে এসে ঝুমাকে দেখার পর থেকে অভি এখন ছোট্ট আকাশে ঝকমক করছে। ওকে এত বেশি বুদ্ধিদীপ্ত, এত বেশি আত্মবিশ্বাসী ও এতই উচ্চ মন্যতায় ঘেরা বলে মনে হচ্ছে যে ওকে বুঝি আর আগের মতো ভালো লাগছে না। মেয়েরা যাকে ভালোবাসে, রবীন্দ্রনাথ বলেছিলেন, সেই ভালোবাসার জন মেয়েদের চোখে সারা দিনই ছেলে মানুষ। এবারে বাবলি লক্ষ্য করেছে যে অভির মধ্যে সেই ছেলে মানুষই নির্ভরশীল সত্তাটি যেন বিনা নোটিসে ক্লাস পালিয়ে কোথাও চলে গেছে। এমনকি প্রক্সি দেওয়ার জন্যেও তার ভেতরে অন্য কোনো দ্বিতীয় সত্তাকে উপস্থিত রাখেনি। বাবলি মনে মনে অভিকে বলল, যখন তুমি নির্দ্বিধায় নিঃশর্তে আমাকে চেয়েছিলে, একমাত্র আমাকেই, তখন আমি সাড়া দিয়েছিলাম। আজ যখন তোমার মনে আমার সম্বন্ধে দ্বিধা এসেছে, তুমি আমার পাশে বসে আমাকে আদর করতে করতে ঝুমার কথা ভাবছো, তখন আমারও সেই নিঃশর্ত ভালোবাসা আমি ফিরিয়ে নেব। তুমি যত বড়ই হও না কেন, যত মেয়েরই তোমাকে চান না কেন, তুমি আমাকে প্রথমে হারিয়ে দিয়ে পরে দয়া করে জিতিয়ে দেবে এমন দান আমি চাই না। বাবলি চাইনি কখনো এমন দান। তুমি আমায় সম্পূর্ণ চেনো না অভি। অভি ভাবছিল বাবলির মনটা এর চেয়ে অনেক বড় ও উদার হওয়া উচিত ছিল। ভাবছিল সব ছেলেরাই বোধহয় মনের দিক দিয়ে মেয়েদের চেয়ে স্বভাবত উদার হয়। ব্যতিক্রম হয়তো আছে, কিন্তু এইটাই সাধারণ নিয়ম। ঝুমার প্রতি যে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে,
করা হলো এবং বাবলির এই খারাপ ব্যবহারের দায়িত্ব যে অভিতে বহুলাংশে বর্তালো কথা অভি অস্বীকার করতে পারে না। ইম্ফলের মতো ছোট জায়গায় যেখানে ঝুমার কোনো বন্ধুবান্ধব নেই, ভালো সিনেমা নেই, হোটেলের আশেপাশে কোনো একা মেয়ের পক্ষে হেঁটে বেড়াবার উপায় পর্যন্ত নেই, সেখানে এখনও কি করছে, কিভাবে সময় কাটাচ্ছে অভি না ভেবে পারল না। অভি কিছুতেই বাবলির দিকে প্রসন্নতার সঙ্গে তাকাতে পারছিল না। বাবলিকে ওর বড় নীচ বলে মনে হচ্ছিল। সত্যি কথা বলতে কি, ঝুমার সম্বন্ধে ওর মনে অন্য কোনো রকম অনুভূতি ছিল না, কিন্তু বাবলি আসার পর থেকে বাবলি ঝুমার সঙ্গে অত্যন্ত নিষ্প্রয়োজনীয়ভাবে খারাপ ব্যবহার করায় ঝুমাকে ও এক নতুন আলোয় দেখতে আরম্ভ করেছে। সহানুভূতি, সমবেদনা, অনুকম্পা সমস্ত মিলিয়ে এক দারুণ অনুভূতি। এর মানেও কি ভালোবাসা অভি জানে না, কিন্তু ওর মনে বাবলির জন্যে যে উঁচু আসন ছিল, সেই আসন থেকে বাবলি নিজেই ধুলোয় নেমে এসেছে। তার অস্বস্তি ভরা দীনতায় এবং ঝুমা অভির প্রতি তার অনাসক্তি ও বান্ধবীর প্রতি সৌজন্য এমন সংযমের সঙ্গে প্রকাশ করছে যে সে অনায়াসে উঠে এসেছে অনেক উঁচু আসনে, নিজের কোনো রকম চেষ্টা ছাড়াই। মুরগির ঝোলটা চৌকিদার ভালোই রেঁধেছিল। মুগের ডাল, কড়কড়ে করে আলু ভাজা, মুরগির ঝোল আর ভাত। সময় ওদের দুজনের বুকে বড় ভারী হয়েছিল। অভি নানা গল্প করছিল, মনে করার চেষ্টা করছিল, বাবলিকে হাসাচ্ছিল, ঝুমার কথা মন থেকে মুছে ফেলারও চেষ্টা করছিল, কিন্তু যতই চেষ্টা করছিল ততই অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। খাওয়া দাবার পর অভি বলল, চলো একটু পায়চারি করি। বাবলি সংক্ষিপ্ত উত্তর দিল, যা খুটখুটে অন্ধকার, চাঁদনি রাত হলে কথা ছিল। তবে কি করা হবে এখন, অভি শুধল। বাবলি আবারও কাটা কাটা কথায় বলল, আমি ঘুমোবো, আমার খুব ঘুম পেয়েছে। এত তাড়াতাড়ি, অবাক গলায় অভি বলল। তাছাড়া কি করার আছে এখানে, তুমি বলো। তা ঠিক, লজ্জিত গলায় অভি বলল। গলার স্বরে প্রকাশ পেল যে বাবলিকে এই লকটাক লেকে এনে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত ও। বাবলি বলল, এখানে এই মশলা টশলা পাওয়া যাবে না, না? না হলে পান হলেও চলতো, ফর আ চেঞ্জ। অভি বলল, পানের দোকান আছে নিচে, তবে এতক্ষণে বন্ধ হয়ে গেছে। তাছাড়া এখানের পান তুমি খেতে পারবে না, মজার সুপারি দিয়ে খায় ওরা, উৎকট গন্ধ, মশলাও নেই। তারপর বলল, একটা সিগারেট খাও, তার চেয়ে মুখটা ভালো লাগবে। বাবলি হাত বাড়িয়ে বলল, দাও। অভি এগিয়ে এসে সিগারেটটা ধরিয়ে দিল বাবলিকে। বসবার ঘর থেকে ওরা শোবার ঘরে এলো। এসেই বাবলি বলল, খাট দুটো এমন বিশ্রীভাবে জোড়া লাগানো, আলাদা করা যায় না? অভি বাবলির চোখের দিকে চেয়েও চোখ নামিয়ে নিল। তারপর বলল, দেখি। চৌকিদারকে ডেকে সঙ্গে নিয়ে টানাটানি করেও খাট আলাদা করা গেল না। পায়েতে স্ক্রু মেরে জোড়া লাগানো ছিল খাট দুটো। অসহায়ের মতো অভি তাকালো বাবলির দিকে একবার, তারপরই অভির চোয়াল দুটো শক্ত হয়ে এলো। কি ভাবলো অভি সেই জানে। অভি বলল, এক কাজ করো, তুমি একা খাটে শো, আমি সোফাতে শুয়ে রাতটা কাটিয়ে দেবো, আমার অভ্যেস আছে। আসলে তুমিই তো ভয় পাচ্ছ, নইলে তো দুজনে দুঘরে স্বচ্ছন্দে শোয়া যেত। সেটাই মুশকিল, বাবলি বলল। তারপর বলল, তুমি খাটে শো, আমি সোফায় শুচ্ছি। শক্ত গলায় অভি বলল, না, তা হয় না, তুমি অতিথি, ক্ষণিকের অতিথি। বলেই মুখ ফিরিয়ে নিল বাবলি। অভি চোখ তুলে দেখল বাবলির চোখের কোণ যেন ভিজে উঠেছে, কিন্তু পরক্ষণেই দেখল যে শুধু আর্দ্রতাই নয়, তাতে আগুনও আছে। বাবলি সিগারেটটা শেষ করে অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে বলল, আমি শুয়ে পড়লাম, বড্ড ঘুম পেয়েছে। যা ইচ্ছা, অভি বলল, আমি তো জোর করে জাগিয়ে রাখতে পারি না তোমাকে। বাবলি দেওয়ালের দিকে মুখ করে অভির দিকে পিছন ফিরে শুয়ে পড়ল। সুটকেসে নাইটি এনেছিল, বুকের মধ্যে করে তার সঙ্গে অনেক শখ, কল্পনা, ভালো লাগা, স্বপ্ন, এই সব এনেছিল। কিন্তু শাড়ি ছেড়ে নাইটি পরার অবকাশ বা ইচ্ছা তেমন হলো না। বুকের মধ্যে সুন্দর সব স্বপ্নগুলোকে নিঃশ্বাস চাপা দিয়েই রাখতে হলো। অভি সোফায় বসেই আর একটা সিগারেট ধরালো। সিগারেটটা হাতে ধরে এক দৃষ্টে বাবলির পেছন ফেরা শায়িত শরীরের দিকে চেয়ে রইল। বাবলি কালো হলে কি হয়, ওর গায়ের চামড়ায় ভারী একটা মসৃণ উজ্জ্বলতা আছে,
আলোতে বাবলির কোমরের ওপর রাখা হাতটা ভারী সুন্দর দেখাচ্ছিল। অভি ভাবছিল, বাবলির দিকে চেয়ে থাকতে থাকতে বাবলির প্রতি এক ব্যাখ্যাহীন ঘৃণায় ওর মন ভরে উঠল। অভির মনে হলো ঝুমা শুধু বাবলির চেয়ে বহুগুণ বেশি সুন্দরীই নয় শারীরিকভাবে, ঝুমার আত্মিক সৌন্দর্যই অনেক বেশি। বাবলির মতো নিচু ঈর্ষা কাতর মনের কাউকে স্ত্রী করার কথা ভাবতেও পারে না অভি। এত কাছে থেকে এই ঈর্ষা কাতর নোংরামির মধ্যে বাবলিকে হয়তো না দেখলেই ভালো হতো। বাবলি সম্বন্ধে দুর্বলতাটা তবুও হয়তো বেঁচে থাকতো ওর মনে। ইচ্ছা করলে এবং একটু অভিনয় করলে আজ রাতে এই প্রসন্নতার মধ্যে একটি কুমারী শরীরের স্বাদ পেতে পারত অভি। এ পর্যন্ত অভি কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি, এমনকি কোনো প্রাপ্তবয়স্কা নারীর শরীর অনাবৃত অবস্থায়ও দেখেনি। কিন্তু যেসব পুরুষ শরীরকে মন থেকে বিযুক্ত করে দেখে, শরীরকে মৃত দেহের মতো করে পেতে চায়, তাদের দলে পড়ে না অভি। মনের ভালো লাগার সঙ্গে না নিয়ে অন্য শরীরে যাওয়ার কথা ভাবতেই পারে না অভি, সে যে শরীরই হোক না কেন। কিন্তু বাবলি বড় মোহময় ভঙ্গিমায় শুয়ে আছে, সুন্দর সুগঠিত পিঠ। টেনিস খেলে খেলে বাবলির চেহারাতে বড় মিষ্টি একটা বাঁধুনি এসেছে। কোমরটা কাছের উতরাইয়ের ঢেউ খেলে গেছে। তারপরই উঁচু হয়ে উঠেছে সুডৌল নিতম্বের চড়াই। অভি সমস্ত শরীরে হঠাৎ বড় একটা জ্বালা অনুভব করল, একটা অনুভূত অস্বস্তি। অভির ইচ্ছা হলো বাবলির কাছে যায়, ওর পাশে শুয়ে থাকে জড়িয়ে ধরে। ওর ছাই ছাই কবুতরি বুকে মুখ ডুবিয়ে বলে, বাবলি, আমাকে ক্ষমা করো, আমি ঝুমার কথা আর মুখেও আনব না, মনে তো নয়ই। খুব দ্রুত অভি নিজের কাছে হেরে যেতে লাগলো। দেখতে দেখতে সম্পূর্ণভাবে হেরে গেল নিজের কাছে। সিগারেটটা অ্যাস্ট্রেতে ছুঁড়ে ফেলে ও সোফা ছেড়ে ধীরে ধীরে বাবলির দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর খাটে উঠে বাবলির কাছে এলো। ও জানতো যে বাবলি জেগে আছে, জেগে থাকবে। এও জানতো যে আজ সারা রাত ওদের দুজনের কেউই ঘুমোতে পারবে না, যদিও সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কারণে। অভি বাবলির বাহুতে, যেখানে ব্লাউজের হাতাটা শেষ হয়েছে, সেখানে হাত রাখল। বাবলি চোখ খুলে মুখ ঘুরিয়ে চকিতে বলল, কি চাও অভি? বাবলির গলায় আনন্দ, স্বস্তি, জয়ের স্বর ঝরে পড়ল, তার সঙ্গে পরাজয়ের সুরও। অভি হঠাৎ কি যেন দেখতে পেল বাবলির চোখে, যা একমাত্র মেয়েদের চোখেই লুকোনো থাকে। সাপ দেখার মতো অভি সেই চোখ দেখে চমকে উঠল। পরমুহূর্তে নিজেকে সামলে নিল অভি। খাদ্যের মধ্যে পড়ে যেতে যেতেই বেঁচে গেল একটুর জন্য। অভি বলল, কিচ্ছু চাই না, তুমি কতখানি রাগ করেছ তাই দেখলাম। তারপরেই কথা ঘুরিয়ে বলল, জ্বরের মাত্রার মতো রাগের মাত্রা মাপার জন্যও একটা মিটার টিটার থাকলে ভালো হতো, তাই না? বাবলি হাসল না, বলল, আমার কিন্তু সত্যিই ঘুম পেয়েছে। বিশ্বাস করো, পাছে ও নিজের কাছে আবারও হেরে যায়, সেই ভয়ে বাবলির কাছ থেকে সরে এলো অভি। বাবলিকে পাহারা দেওয়ার কথা ভুলে গিয়ে নিজের মধ্যে আদিম পুরুষালী নারীর শরীরের প্রতি অস্বাভাবিক লোভকে পাহারা দেওয়ার জন্যে ও নিজের বুকের মধ্যে সমস্ত শুভ বোধগুলোকে জাগিয়ে তুলল। ওর রুচি, ওর শিক্ষা, ওর সাধারণ তত্ত্বের গর্বকে জাগিয়ে তুলে প্রত্যেকের হাতে একটা করে সম্মানের তরোয়াল ধরিয়ে দিয়ে মনে মনে বলল, আমি একটু বেচাল হয়েছি তো, অমনি আমাকে কেটে ফেলো তোমরা, বুঝেছ? আরও একটা সিগারেট খেয়ে পাখাটাকে অন করে দিয়ে বড় বাতি নিবিয়ে ঘেরা টোপের মধ্যের টেবিল বাতিটা জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়ল অভি সোফার ওপর। বাবলি কথা না বলে পায়ের কাছে রাখা লাইভ ঝাম্পিটা তুলে নিয়ে আপাত মস্তক মুড়ে শুয়ে পড়ল। অভিকে জোরে পাখা চালাবার জন্যে কোনো রকম অনুযোগ জানালো না। বাবলির দু চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। এত জল চোখের মধ্যে কোথায় লুকিয়েছিল বাবলি জানে না, কিন্তু এত কান্না বহুদিনও কাঁদেনি। পাখাটার শব্দ ছাপিয়ে বাইরের হ্রদ থেকে ডুং ডুং ডিং ডাং শব্দগুলো গম্ভীর জলতরঙ্গের মতো বাজতে লাগলো। বাবলির মস্তিষ্কের কোষে কোষে ছড়িয়ে গেল। বাবলির ছোটবেলার কথা মনে হতে লাগলো, মায়ের কথা, মায়ের মৃত্যুর কথা, বাবার কথা, ওর সমবয়সী মাস্তুতো বোন পরমার বিয়ের কথা। গত বছরে পরমার স্বামী সুজয় ছেলেটি বেশ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বম্বের কোন ফার্মে যেন কাজ করে।
পরমা কি সুখী হয়েছে? বিবাহিত জীবনের সুখ কি বাইরে থেকে কাউকে দেখে বোঝা যায়? পরমা আর সুজয়কে খুব সুখী বলে মনে করত বাবলি। এবার ওরা দিল্লি ফিরলে ভালো করে খুঁটিয়ে লক্ষ্য করবে। পরমার নাকি বাচ্চা হবে। বাচ্চা হওয়া মানেই কি ধরে নিতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক দারুণ সুখের? কত কি জানতো না, বুঝতো না, ভাবতো না বাবলি। এই ইম্ফলের একটা দিন ঝুমার মতো অভির মতো টেকেন ফর গ্রান্টেড ছেলের আশ্চর্য ব্যবহার কত কি শেখালো বাবলিকে। জীবনে কোনো কিছুই বোধহয় টেকেন ফর গ্রান্টেড নয়, কোনো সম্পর্কই নয়। প্রতিটি সম্পর্ককেই তিল তিল করে গড়ে তুলতে হয় বুঝি প্রতিদিন। এই গড়ার চেষ্টা না থাকলেই বুঝি তা ভেঙে পড়ে, ফিকে হয়ে যায়। বাবলি ভাবছিল, কিন্তু পুরুষ জাতটাই বড় বাজে। অভিকে ও রোম্যান্টিক ভেবেছিল, ভালো ভেবেছিল, কিন্তু এখন দেখছে সব পুরুষই এক, সেই সমারসেট মমের মিস স্যাডি টমসনের গল্পের মতো। ওর বলতে ইচ্ছে করছে পুরুষ মাত্রই শুয়োর, বড় নোংরা, বড় আনরোম্যান্টিক, শরীর সর্বস্ব ওরা। ঝুমার শরীরটাই দেখল অভি, আমার মনটা দেখতে পেল না। ঘুম কারোরই হওয়ার কথা ছিল না, কিন্তু শেষ রাতের দিকে অভির ক্রমাগত পাশ ফেরার উস্কুস শব্দ, বাবলির চুরির রিনি সবই থেমে গেল। ওরা দুজনেই বোধহয় ঘুমিয়ে পড়েছিল। নাগা পাহাড়ের ঘন জঙ্গলের ভিতর মিথুনদের সবে ঘুম ভেঙেছিল। বড় বড় পাহাড়ি দাঁড়কা কর্কশ গলায় ডাকাডাকি শুরু করেছিল। অভি চোখ খুলল। চোখ খুলেই দেখতে পেল বাবলি অকাতরে ঘুমোচ্ছে। বড় করুণ দেখাচ্ছে বাবলিকে। লাই ছাম্পিটা সরে গেছে, ডান পায়ের হাঁটু অবধি দেখা যাচ্ছে বাবলির। শাড়ি সরে গেছে। অভি উঠে বসল। উঠে বসে বাবলির খাটের পাশে এসে দাঁড়ালো। বাবলির দু চোখের কোণে কান্নার দাগ, গাল বেয়ে জল পড়ছে। সমস্ত মিলে মিশে মা মরা বাবলিকে বড় অসহায় বলে মনে হলো অভির। হঠাৎ, একেবারে হঠাৎই ওর বুকের মধ্যেটায় কি যেন মুচড়ে উঠল। অভি গলার কাছে এক রাশ অনামা কষ্ট দলা পাকিয়ে উঠল। অভি যেন সেই মুহূর্তেই প্রথম বুঝতে পারল যে বড় আশা করে বাবলি ওর কাছে এসেছিল। ওর ওপর বাবলি তার সমস্ত সমর্পণে বড় অসহায় ভাবে নির্ভর করেছিল। সেই নির্ভরতার আশ্বাসের কোনো দাম দেয়নি অভি। অভি এই প্রথম ভোরে ভেবেই পেল না কি করে এত নিষ্ঠুর হলো। কোন দুর্বুদ্ধির ভর করে এমন নিষ্পাপ সরল সহজ মেয়েটার সঙ্গে এমন কঠিন ব্যবহার করল কাল রাতে। অভি ডাকল, বাবলি, এই বাবলি। বাবলি সাড়া দিল না। অভি খাটে উঠে ওর বুকের মধ্যে এমনভাবে ঘুমন্ত বাবলির আড়ষ্ট শরীরটাকে টেনে নিল যে বাবলি ঘুমের মধ্যে চমকে উঠল। চমকে উঠে ওর চোখের সামনে অভিকে দেখে ওর সমস্ত শরীরে অভিকে অনুভব করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। অভি বলল, কাঁদে না লক্ষ্মী সোনা, আমি খুব খারাপ, ভীষণ খারাপ, আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবলি ফোপাতে ফোপাতে বলেছিল, আমি খারাপ, আমি দেখতে ভালো না, তুমি তো সবই জানতে, সব জেনে শুনেও আমার সঙ্গে এমন করলে কেন? আমি তোমার কি করেছিলাম? অভি চুমুতে চুমুতে বাবলির সব কান্না শুষে নিল। বাবলি বলল, আর কখনো করব না, তুমি দেখো আমি আর কখনো ভুল বুঝব না তোমাকে। প্রথম ভোরে এক নতুন সুগন্ধি রাতের জন্ম হলো। সেই রাত আবার কখন ভোর হবে তা ওরা জানে না। দুটি সুস্থ সূচি প্রেম বিহ্বল তাদের দুজনকে দুজনে এক আশ্চর্য আনন্দের মধ্যে আবিষ্কার করল। আমলকি বনে হরিণ হরিণীর মতো তারা খেলে বেড়াতে লাগলো। হারিয়ে যেতে লাগলো, হারিয়ে দিতে লাগলো, ধরা দিল নিজেকে, খুঁজে পেল অন্যকে। চৌকিদার বোধহয় অনেকবার ধাক্কাধাক্কি করেও শেষে হাল ছেড়ে দিয়ে দুপুরের জন্য যা খুশি তাই রান্না চাপিয়ে দিয়ে বাবুর্চিখানার সিঁড়িতে বসে হুকো খাচ্ছিল। এমন সময় একটা ট্যাক্সি এসে ঢুকলো ফটকের মধ্যে। ঝুমা আর কাকুমণি নামলেন ট্যাক্সি থেকে, নেমে ভাড়া চুকিয়ে দিলেন। কাকা বললেন, কই ঝুমা, ওরা কি গায়েব হয়ে গেল নাকি? ঝুমা হেসে বলল, গাড়ি তো রয়েছে, গায়েব হলেই হলো, বোধহয় হাঁটতে টাটতে বেরিয়েছে। চৌকিদারের মুখে সাহেব মেম সাহেব ঘুম থেকেই ওঠেনি শুনে কাকা ঘড়ি দেখলেন। তারপর ঝুমাকে বললেন, আমার ঘড়িটা বোধহয় খারাপ হয়ে গেছে, কটা বেজেছে দেখ তো ঝুমা। 1:45, তবে ঘড়ি তো ঠিকই আছে।
ঝুমা হাসল, বলল, ঘড়ির কি দোষ? তা ঠিক, কাকা বললেন। তারপর ভাবলেন বিয়ের পর উনি নিজে কি করতেন, টেবিল ঘড়িটাকে উপুর করে খাটের তলায় রেখে দিতেন। পরক্ষণেই ভাবলেন, কিন্তু এদের তো বিয়ে হয়নি, এরা যে দেশটাকে আমেরিকা করে ফেলল। অভি চোখ মেলে বলল, এই আরও ঘুমাবে? বাইরে অনেক বেলা। হোক, বাবলি বলল। হোক, অভি বলল, বাবলির ঠোঁটে আঙুল ছুঁয়ে। এমন সময় দরজায় কে যেন দমাদম করে ধাক্কা দিল। বাবলি এক লাফে উঠে জামাকাপড় পরতে লাগলো। ভয়ে উত্তেজনায় ও একেবারে চুপসে গেল। অভি তাড়াতাড়ি করে পায়জামা পাঞ্জাবি পরে নিতে নিতে ফিসফিস করে বলল, কার কি? তুমি আজ বাদে কাল আমার স্ত্রী হবে। হবে কি, হয়েই তো গেছো। অভি দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কে? ওপাশ থেকে জবাব এলো, তোর জম। বাবলি চমকে উঠল, কিন্তু গলাটা খুব চেনা চেনা মনে হলো, চিনতে পারল না। অভি দরজা খুলে একটা পাল্লা ফাঁক করল। বাবলি সেই আত খোলা দরজা দিয়ে দেখল একটা লোমশ হাত এগিয়ে এসে অভির হাত ধরল। তারপর হাত ধরেই অভিকে ঘর থেকে বাইরে নিয়ে গেল। পর মুহূর্তে ঝুমা দরজা ঠেলে হই হই করে ঘরে ঢুকেই খিলখিল করে হাসতে হাসতে বলল, কি পাজি রে তুই বাবলি, এই জন্যই আমাকে নিয়ে আসতে এত আপত্তি ছিল? বাবলির মুখ কঠিন দেখালো, বলল, তোর সঙ্গে কে? পুলিশ? ঝুমা তখনও হাসছিল, বলল, পুলিশ নয়, শুনলি না জম? আমি তোকে ধরে নিয়ে যেতে এসেছি, শিগগিরই বাইরে আয়। আমি এখনো মুখ ধুইনি, তৈরি হইনি, বাইরে যেতে পারবো না এখন। তা তো দেখতেই পাচ্ছি, বলেই ঝুমা আবার হাসল। ঝুমা বলল, সব পরে হবে, এক্ষুনি বাইরে আয়। ঝুমার সঙ্গে বসবার ঘরে ঢুকেই কাকুমণিকে দেখে বাবলি এক দৌড়ে ভেতরে পালিয়ে এলো। কাকা ওখান থেকে হাঁক ছাড়লেন, ঝুমা, ধরে নিয়ে এসো তো 1 নম্বর কালপ্রিটটাকে। ঝুমা আবার ধরে নিয়ে এলো বাবলিকে। কাকা বললেন, ভেবেছিস কি তোরা এটা কি আমেরিকা? তারপর অভির দিকে ফিরে বললেন, তুমি যে আমাকেও হার মানালে হে ছোকরা, তোমাকে তো ভারতরত্ন দিতে হয়। চলো এবার, বিয়ে করার মজা কত বুঝবে হারে হারে। ভদ্রলোকে বিয়ে করে? বিয়ে করার আর মেয়ে পেলে না? এমন বিচ্ছু মেয়েকে কেউ বিয়ে করে? বাবলি ঝুমার দিকে তখনও কঠিনভাবে তাকাচ্ছিল। হঠাৎই বাবলি কাকুমণির দিকে ফিরে বলল, কিন্তু তুমি এখানে কি করে? ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। কি করে আবার? তোমাদের ম্যাচমেকার এই যে ঝুমা দেবী, তিনিই সব অনর্থের মূল। আচ্ছা, এমন কথাও কেউ টেলিফোনে বলে? আমাকে কাল দুপুরে ট্রাঙ্ক কল করে বলল, বাবলি এসেই প্রচণ্ড জ্বরে পড়েছে, 105 জ্বর, কালকে সকালের ফ্লাইটেই চলে আসুন। তখনই আমার বোঝা উচিত ছিল যে মেয়ে সুস্থ অবস্থায় বাড়ি থেকে সকালে বেরুলো, দুপুরের মধ্যে তার 105 জ্বর হওয়া সম্ভব নয়। জ্বর তো আর জেট প্লেন নয়। তারপর ঝুমার দিকে চেয়ে বললেন, কিন্তু তুমি যা ভেবেছিলে ঝুমা, সব ভুল, এখন তো নিজের চোখেই দেখছো। ঝুমা হাসছিল। ও মুখ নামিয়ে বলল, তাই তো দেখছি, আসলে এসব হৃদয় হৃদয়ের ব্যাপার কাকা, আমি কিছুই বুঝি না। চা খেতে খেতে কাকা বিস্তারিত বললেন। ঝুমা এয়ারপোর্টে আনতে গেছিল কাকাকে। ঝুমার ধারণা হয়েছিল যে অভি ও বাবলি যেমন অ্যাসাল্টিং টাইপের ছেলে মানুষ, তাতে ওদের সম্পর্কটা ঝুমার এখানে থাকার কারণেই চিরদিনের মতো নষ্ট হয়ে যেতে বসেছে। কাকা না এলে একটা কেলেঙ্কারি হয়ে যেত, এবং সেই কেলেঙ্কারির জন্য ঝুমাই দায়ী থাকত সারা জীবন। কাকা বললেন, দেখলে তো ঝুমা, এসেই বরং কেলেঙ্কারিটা বাঁধালাম। থাকগে, আমি তো কাল চলে যাচ্ছি, তুমিও তো আমার সঙ্গেই যাচ্ছ, তাই না ঝুমা? ঝুমা বলল, হ্যাঁ। বাবলি ধরা পড়া গলায় বলল, আমার একা ঘরে শুতে ভয় করল, তাই। কাকা বললেন, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, ন্যাকামিতে তুই তো কাকিমাকেও হার মানালি। তারপর বললেন, ঝুমা, পঞ্জিকাটা। ঝুমা হ্যান্ডব্যাগ থেকে একটা পঞ্জিকা বের করলো। তারপর ভালো করে দেখে বলল, মাঘ মাসের প্রথমেই যে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত তারিখ? কাকা বললেন, 5। বেশ, ওই দিনেই হবে। তবে আজ থেকে কতদিন হলো? প্রায় মাস 2 ঝুমা বলল। কাকা অভির দিকে ফিরে বললেন, আশা করি এই 2 মাসের মধ্যে আবার কোনো বিঘ্নটিঘ্ন ঘটিয়ে বসবে না। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে সব কিছু শেখায় না, বুঝেছ? তারপরই বাবলির দিকে ফিরে বললেন, আমার নেকু পুষু আদুরে মেয়ে কি বলে? বাবলির কান লাল হয়ে উঠল। কাকা বললেন, ভয় নেই কোনো, এক আমি
আর ঝুমাই জানলাম এইসব কুকীর্তির কথা। ঘটক আর যে কন্যা সম্প্রদান করবে সে, কন্যার বাবা অথবা পাত্রের দাদার কানে এসব যাবে না, এটুকু ভরসা আমার ওপর করতে পারো। কাকা চাটা খেয়ে বললেন, জায়গাটা একটু সার্ভে করে আসি। তারপর সিগারেট ধরিয়ে বেরিয়ে পড়লেন। অভি চান করতে গেছিল। ঝুমা আর বাবলি বাংলোর বসার ঘরে বসেছিল। ঝুমা হাসতে হাসতে বলল, কিরে বাবলি, এখনো কি রাগ করে থাকবি আমার ওপর? বাবলি মুখ তুলল, ঝুমার হাতটা নিজের হাতে নিল। আনন্দে কৃতজ্ঞতায় ওর চোখে জল এসে গেল। বাবলি বলল, তুই আমাকে বড় ছোট করে দিলি ঝুমা। তোর সম্বন্ধে লোকে যা বলতো তাই শুনেছিলাম, বিশ্বাস করেছিলাম। ঝুমা গম্ভীর গলায় বলল, লোকে তো কত কিছুই বলে রে, আমি বড়টড় নই, ভালোও নই, যা রটে তার কিছু তো বটে। তারপর একটু থেমে বলল, আসলে কি জানিস, একজন মেয়ে হিসেবে কাউকে ভালোবেসে কারোর ওপর মনে প্রাণে নির্ভর করার পরও সামান্য ভুল বোঝাবুঝির জন্যে যখন একটা জীবন নষ্ট হয়ে যেতে বসে, নষ্ট হয়ে যায়, তখন বড় লাগে রে। ভুল বোঝাবুঝির খেসারত আমি আমার জীবনে দিয়ে দিয়েছি। আমি জীবনে অনেক কিছু পেয়েছিলাম রে বাবলি, অনেক পুরুষের স্তুতি, ভালোবাসা, কিন্তু ভালোবাসা পাওয়া আর ভালোবাসা ধরে রাখা এক নয়। আমি অনেক পোর খাওয়া মেয়ে। আমার জন্যে একজন আত্মহত্যা করেছিল, তুই জানিস, সেও ভুল বোঝাবুঝি। আমার এখন সবই সয়। আমার যা সয় তোর তো কখনো সইতো না, আমার যা সইবে তোর পক্ষে তা কল্পনা করাও মুশকিল। তারপর একটু থেমে বলল, আমি বড় কিছুই করিনি, তোর মধ্যে আমাকেই দেখতে পেয়ে হয়তো আমি নিজেকেই এমনি করে বাঁচাতে চেয়েছিলাম। অভি চান করে এলো। বাবলি বলল, তুমি ঝুমার কাছে বসো, আমি চান করতে যাই। অভি এসে ঝুমার পাশে বসল। ঝুমা খোলা দরজা দিয়ে বাইরে চেয়েছিল। দুপুরের রোদে লকটাক হ্রদের জল রূপোর মতো চিকচিক করছিল। নাগা ও মিজ পাহাড় শ্রেণী ধুয়ো ধুয়ো দেখাচ্ছিল। অভি ডাকল, ঝুমা। ঝুমা বলল, হুম। অভি ঝুমার হাতটা ওর নিজের হাতে টেনে নিয়ে বলল, ঝুমা শোনো। ঝুমা যেন অনেক দূরে চলে গেছিল। ঝুমা যেন অনেক দূর থেকেই বলল, অভিদা, বাবলিটা ভারী সরল মেয়ে, ভালো মেয়ে, ওকে চিরদিন ভালোবেসো। অভি আবার বলল, ঝুমা একটা কথা শোনো। ঝুমা মুখ না ফিরিয়েই বলল, আমাকে যদি তোমার কিছু মাত্র ভালো লেগে থাকে, তবে সেই ভালো লাগাটা আর আলাদা করে রেখো না। আমার জন্যে যাই তোমার মনে থাকুক না কেন, যদি আদৌ কিছু থেকে থাকে, তবে সেটুকুও মিশিয়ে দিও। বাবলির মধ্যেই থেকে যাব আমি, তোমার কাছে চিরদিন। এটুকু বলেই অভির দিকে মুখ ফিরিয়ে ঝুমা একটু হাসল। বলল, কথা দিচ্ছ তো অভিদা? অভি আশ্চর্য চোখে ঝুমার মুখে চেয়ে থাকল। ঝুমার মুখের সৌন্দর্যের গভীরে কোথায় যেন কোনো এক গভীরতর মানসিক সৌন্দর্যের উৎস ছিল। ওর সঙ্গে পরিচয় হবার পর থেকেই অভি তার আভাস পেয়েছে, কিন্তু আজ সকালে সেই সৌন্দর্যকে যেন পরম সত্যের মধ্যে দিয়ে নিজের বুকের অন্তঃস্থলে উপলব্ধি করল। অভি কোনো কথা বলল না। অভির দু চোখের সামনে বসে থাকতে থাকতে ঝুমার মুখের হাসিটা বিকেলের পড়ন্ত রোদের মতোই ধীরে ধীরে ম্লান হয়ে এলো। কিন্তু সে হাসি সম্পূর্ণ মুছে যাবার আগেই ঝুমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, মুখে কিছুই না বলে। তারপর অভিকেও আর কিছু বলবার বা শোনবার সুযোগ না দিয়ে কাকড় ছড়ানো পথে কিরকির শব্দ তুলে গেট পেরিয়ে অভির চোখের সামনে থেকে ফেড আউট করে গেল। বাবলি মুখে সাবান দিয়েছিল। বেসিনের সামনে দাঁড়িয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে চোখ পরিষ্কার হতেই ও বাথরুমের জানলা দিয়ে দেখতে পেল ঝুমা বাংলোর গেটের পাশে একটা রাধাচূড়া গাছের ছায়ায় দাঁড়িয়ে লকটাক হ্রদের দিকে চেয়ে আছে। হঠাৎ বাবলির মনে পড়ল যে আজ মেয়েদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাতেও ঝুমা বাবলিকে জিতিয়ে দিয়ে কত অবহেলায় বাবলিকে আবার হারিয়েই দিল। বাবলি বুঝতে পারল যে এ হার স্বীকার না করে ওর উপায় নেই। বুঝতে পারল যে জীবনের প্রত্যেক মানুষকেই এক বা একাধিক পরীক্ষায় হারতেই হয়। এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলির অন্তিম পর্ব। গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি সুপর্ণা। প্রচ্ছদ তমা।
আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।